হুদা, আপনি বাংলাদেশের একজন অত্যন্ত সফল, প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় একজন মাইম আর্টিস্ট ছিলেন, মূক অভিনেতা। তো এখান থেকে এত প্রতিষ্ঠা এবং এত প্রভাব প্রতিপত্তি রেখে এত দূরে আমেরিকায় আপনি চলে আসার কারণটা একটু আমরা জানতে চাইবো এবার। আমার প্রথম কারণ হচ্ছে যে আসলে আমি আমার নিজস্ব প্রেরণায় নিজস্ব মানে সেলফ হেল্পে আমি যে পর্যন্ত করেছিলাম ওইটা ও পর্যন্ত এসেছিলাম। এর ফলে আমার মনে হয়েছে যে এর বাইরে আর কি আছে এটা জানার, এবং জানতে গেলে আমাকে বাইরে বেরোতেই হবে। সেই জন্য আমি বেরোয় আসলাম। যে আমেরিকায় আসার উদ্দেশ্যটা হলো কি, যে এই দেশটা একটা ডাইভার্সিটি কান্ট্রি। এখানে আসলে পরে আমি একটা ফিউশন করতে পারবো বা অ্যামালগাম করে একটা কিছু মানে আপনার নতুন একটা কাজটাকে আরো ব্রডার ব্রডার করতে পারবো কি, যে একটা রূপ যেটা যেটা যে গতানুগতিক চলছে তার ভিতরে আমি কিছু করতে পারি কিনা, এইটাই আমার লক্ষ্য ছিল। যে এ তো চলছেই, এই চলাটা নিয়ে যাওয়ার মধ্যে একটা ক্রেডিট নেই। ক্রেডিট ইফ আই ক্যান পুট ইন। সো এইটা একটা ইয়ে ছিল। আরো নিশ্চয়ই অনেক ডেভেলপমেন্টের দিকে আমি গেছেন। এখানে আসার পরে যেটা হয়েছে যে আমি দেখলাম কি, যে তিনটা স্কুল আছে ইন দ্য ওয়ার্ল্ড, মাইমের স্কুল। একটা হচ্ছে যে এটিন ডিক্রু, যিনি ফিজিক্যাল কর্পোরিয়াল মাইম বলে, যে কর্পোরিয়ালটা হচ্ছে যে শুধু বডির বিভিন্ন মোশনে বোঝানো। আর একটা হচ্ছে যে মার্সেল মার্সুর, যেটা আগেরটা কর্পোরিয়াল কর্পোরিয়াল মাইম। মার্শাল মার্শাল। আর মার্সেল মার্সুর মাইমটা হচ্ছে যেটা উনি চার্লি চ্যাপলিন থেকে নিয়ে কমেডিয়াল আর্টে মিক্সড করে, যেটা ওনার নিজস্ব একটা করেছেন, হোয়াইট ফেস। আমরা সাধারণত এভরিবডি উই ইউজ মার্সেল মার্সুস স্টাইল। বাংলাদেশে বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য যে সমস্ত দেশে হয়, মার্সেল মার্সুকেই ইনি হচ্ছে যে লেটেস্ট লিজেন্ড। উনি মারা গেছেন কিছুদিন আগে। ওইটার প্রতিষ্ঠা করেছেন। ওইটাই হচ্ছে যে মানুষ বেশি বুঝতে পারে, কাছাকাছি যেতে পারে। কর্পোরাল মাইমটা খুব অ্যাবস্ট্রাক্ট। এটা একটা পেইন্টের মধ্যে, যেমন আপনার নৈসর্গের যে ছবি দেখছেন, বুঝতে পারেন কি আছে না আছে। আর একটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট আছে, যেটা তারাই বুঝতে পারে যাদের ভিতরে একটা ডেপথনেস আছে, একটা ফিলিংস তৈরি ফিলিং করে, সেরকম আর কি। আর ফ্রেঞ্চেরই একজন লোক, তিনি যেটা করেছিলেন সেটা হলো ম্যাস্ক মাইম। বডি, সমস্ত বডিটাকে ম্যাস্কের মাধ্যমে মুখোশ করে দিয়ে বডিটাই সমস্ত বডি কাজ করছে। যেমন ধরেন একটা বডি অক্টোপাস হয়ে গেছে, স্টারফিশ বা দ্য ওয়ার্ম। সেটা কি উনি ওনার বডি স্ট্রাকচারে করছেন না মাস্কটা পুরো মাছটা পরে তার তার মুভমেন্টে তিনি বোঝাচ্ছেন যে হোয়াট হি ইজ ডুইং ইজ। এত সুন্দর একটা জায়গায় আপনি থেকে আপনার নিশ্চয়ই এখানে আমেরিকান স্টুডেন্ট অনেক পেয়েছেন এবং ওদেরকে শেখাচ্ছেন, শেখার একটা আনন্দ পাচ্ছেন। তা আপনি এই স্কুলিংটা কত বছর ধরে? কারণ আমরা জানি যে আমেরিকায় আপনি হচ্ছেন একমাত্র যে নাকি মূক অভিনয়টাকে প্রতিষ্ঠিত করেছেন এবং আপনি অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন। আমি যেটা এখানে আসার পরে করেছিলাম, যে নিউ এজ মাইম থিয়েটার বলে একটা থিয়েটার গঠন করি। সেটাকে আপনার এই মার্শাল মার্সুর থেকে একটু আলাদা করার চেষ্টা করেছিলাম। যে এই যে তিনটা স্কুলকে কম্বাইন করার একটা প্রবণতা ছিল আমার, যে কর্পোরিয়াল অ্যান্ড কমেডিয়া ডেল আর্টে অ্যান্ড দেন মাস্ক। এই সমন্বয়ে একটা 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 কিছু করা, যেটা চমকপ্রদ হবে, যা দেখে মনে হবে যে নিউ ডাইমেনশন। দ্যাটস ওয়াই আমি বলেছিলাম যে নিউ এজ, নতুন যুগের মুখাভিনয়। সো নিউ এজ মাইম থিয়েটার করেছিলাম। ওইটা আমি যখন অনেকে এখানকার অনেকে ইউনিভার্সিটির থিয়েটার ডিপার্টমেন্টেও আমি এগুলো ডেমনস্ট্রেট করেছি। হ্যাঁ, বেসিক্যালি এখানে আমি মূলত ওইভাবেই, যে বিভিন্ন স্কুলিং দেরকে ডেমনস্ট্রেট করে আইডিয়াটা দেওয়া, এবং আইডিয়াটা নিয়ে তাদের কাছ থেকে, যে তারা কি মনে করছে। যেমন মানে আপনার এই নতুন তত্ত্বটা বা এই প্রয়োগটাকে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। অ্যাপ্রিসিয়েট হয়েছে এই জন্যে যে যে আমি আগেই বলেছি যে আমেরিকা ইজ এ ডাইভার্সিটি কান্ট্রি। যে কোনো জিনিস নতুনত্ব আনলে পারে, ইভেন ক্লাসিকও নতুনত্ব করে ফেলে দেয় এরা। আপনি মাইমের পাশাপাশি আমরা জানি যেটা ইয়োগারও একটা সেকশন রেখেছেন, সে বিষয়ে একটু বলুন। যেটাকে আমি এখানে হুদা ইয়োগা টেকনিক বলে প্রতিষ্ঠা করেছি। আমি যখন মাইম করি, আমি কিন্তু ইয়োগাকে বাদ দিয়ে মাইম করতে পারি না, এবং মাইমকে বাদ দিয়ে ইয়োগা করতে পারি না, কারণ এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্যে জড়িত যে আমার বডি ফ্লেক্সিবলের জন্য আমার ইয়োগা দরকার, এবং এই ইয়োগা প্র্যাকটিস করতে যেয়ে
আমি একটা আর একটা ডাইমেনশন নিয়ে গেছি, ওটা আমি এর পরে আলাপ করি যোগার ব্যাপারটা, কারণ এটা একটা পুরো অ্যানাদার সাবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে নিউ এজ মাইমটা আমি যখন এদের কাছে উপস্থাপন করি, এবং আমি একটা আপনি 1986-এ যখন ওয়ার্ল্ড মাইম ফেস্টিভ্যাল হয়েছিল ভ্যাঙ্কুভারে, তো ওইখানে আপনার ওরা বলেছিল যে মানে আমাকে সম্বোধন করেছিল এইভাবে যে মাইম অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। সো সেখানে বিভিন্ন দেশের লোকজন এসেছিল, বিভিন্ন জায়গার থেকে, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, এবং এরা পর্যন্ত আমাকে ওই অ্যাপ্রিসিয়েট করেছে। আমি একটা ওয়ার্মের উপরে, একটা কেঁচোর উপরে, হ্যাঁ, যে আইডিয়াটা ছিল এরকম ধরনের, যে ধরেন একটা কেঁচো মাটির ভিতরে ঠান্ডার মধ্যে বাস করে, তাকে যদি আপনি একটা সূর্যের উপরে তুলে দেন, সূর্যের তলে, হাউ ইজ ক্যান ফিল ইট, দ্যাট ফিলিংস আই ওয়ান্ট এ শো। সো এই ফিলিংসটা আমার একটা আমি আমার সমস্ত ম্যাচ ছিল একটা ওয়ার্ম। এই ওয়ার্ম হিসাবে আমি আমার যখন ওই যে আপনার স্টেজ লাইটটাকে আমি সূর্য মনে করছি, স্টেজ লাইটটা যখন পড়ছে তার ভিতরে ওই যে আস্তে আস্তে যে বার্ন, হ্যাঁ, যে আসলে কিন্তু কেঁচো তো একটা বসুন্ধরা বলে আর একটা নাম আছে। সেই বসুন্ধরার ভিতরে যে একটা পরিবর্তন আসছে, এবং তার ভিতরে যে জ্বলন্ত যে একটা বেদনা, এইগুলোকে দেখানো, বেদনাটা মাইমের ভিতরে দেখানো। এই জন্য আমি বলছি যে এগুলো হচ্ছে কি যে একটা ইমাজিনেশন হ্যাঁ, কতগুলো ক্যাটাগরি আছে, যে ইমাজিনেশন আপনার ভিজুয়াল করতে পারেন রিয়ালিটির মধ্যে দিয়ে, কোনোটা ভিজুয়াল করতে পারেন আপনার ইমোশনের ভিতর দিয়ে, হ্যাঁ, যেটা দেখা যায় না বাট অনুভব করা যায়। আমরা জানি আপনি বাংলাদেশে গ্রামীণ মাইমের উপর কাজ করতেন, বেসিক্যালি আপনি হিপনোথেরাপিস্ট। এখন মাইম থেরাপি সম্পর্কে আপনি বলেন, যেটা আপনার এখানে এসে কার্যক্রম। আসলে আমি এখানে একটা আমার একটা সাইকোলজির উপরে একটা ভালো ইয়ে ছিল, মানে অনুসন্ধিৎসু মন ছিল, যার জন্যে আমি এখানে ওদের মাইম, ইয়োগা, এই হিপনোথেরাপি, এই জিনিসগুলোকে আমাকে প্রভাবান্বিত করে আর কি। তো আমি হিপনোথেরাপির উপরে আমি এখানে একটা গ্র্যাজুয়েশন করি, যে গ্র্যাজুয়েশন করার পরে মনে হয়েছে যে হিপনোথেরাপি যে একটা বিহেভিয়ার মডিফিকেশন সায়েন্স, এটা একটা বিহেভকে কিভাবে আপনার পরিবর্তন করা যায়। আসলে আমরা যে হিপনোথেরাপি সম্পর্কে জানি যে মানুষকে হিপনোটাইজ করে অনেক কিছু করে, এই জিনিসগুলো খুব মানে বাজারি টাইপের জিনিস। আসলে এগুলো কিছু না, এগুলো জিনিসটা হলো কি যে থিওরি অফ মাইন্ড আছে, সেই থিওরি অফ মাইন্ডের প্রসেসে আপনাকে ক্লিনজিং করে মাইন্ডের ভিতরে, এবং সেটা সাবকনশিয়াস মাইন্ডের মাধ্যমে। এখন যেটা হলো যে এই থেরাপির আইডিয়াটা আমি মাইমের সাথে যোগ করে মাইম থেরাপি একটা স্টাবলিশ করেছি, যেটা কোথাও নেই। গ্রামীণ মাইমটার আইডিয়াটা এসছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আমি নিজে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একজন মানুষ, হ্যাঁ, আমি নিজে জানি যে একটা গ্রামের মানুষের ভিতরে চিন্তা চেতনা অ্যাওয়ারনেসের কত অভাব আছে। এই জিনিসগুলো, এই যে চিন্তা চেতনা অ্যাওয়ারনেস, এইগুলো বাড়াতে গেলে কি করতে হবে, তখন তার ভিতরে একটা আই ক্যান ডু ইট এই ধরনের আইডিয়া দিতে হবে। যেমন যে আমাদের দেশে মলম বিক্রি করে, চারিদিকে লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই একটা আইডিয়াতে গেলাম যে ঠিক আছে, আমি মাঝখানে মাইম করব, চারিপাশে সমস্ত লোক থাকবে, এবং আমি ওই লোকগুলোকে ইনভলভ করবো আমার মাইমের অ্যাক্ট হিসাবে। হি ডাজেন্ট নো, আই ডোন্ট নো হোয়াট ইজ গোইং আউটপুট, বাট আই হ্যাভ অ্যান আইডিয়া। সো এই আইডিয়া দিয়ে আপনাকে ধরেন, যেমন আমি এরকম ধরনের একটা অনুষ্ঠান করেছি, যে আমি একজন ডিরেক্টর, মুভি ডিরেক্টর, আমি এসছি মুভির একটা অংশ করতে, তো আমার নায়ক নায়িকা ভিলেন লাগবে, আমি ওই অডিয়েন্স থেকে পিক আপ করে নিচ্ছি, এবং তাদের বলছি যে ডু দিস ওয়ে, অ্যান্ড দিস ইজ হিলারিয়াস, দে ক্যানট ডু ইট দ্য ওয়ে আই ক্যান শো ইট, রাইট? সো এটা মানুষ এনজয় করবে, বাট ওয়েন দিস গাইজ ডুইং ইট and somebody watching it, so they can relate that I can be that person, right? But I can be me. So এই যে I can do it, if I can do it, they can do it, এই যে একটা কনভারসেশন হয়ে যাচ্ছে, এই কনসেপ্টটাকে গ্রামীণ মাইমের ভিতরে আমি প্রভাবান্বিত করার চেষ্টা করেছি, যার ফলে এটাও এদেশে ভালো সমাদৃত হয়েছে। এই ধরনের এই আর্টটাকে প্রচলিত করতে পারি, এবং তাদের ভিতরে এটাকে, মাইম তো সবারই আগ্রহ আছে এবং অ্যাট্রাকশন আছে, হ্যাঁ, থিয়েটারের মতন একটা ইনস্টিটিউট গড়ে তুলতে পারি, তাহলে আমি মনে করি যে
একটা সাইকোলজিক্যাল চ্যাপ্টারে একটা নতুন দিগন্ত সৃষ্টি হবে যে উই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। ছোটোবেলায় যখন আমি আমার ভিতরে ইয়ে ছিল কি যে আমি কিছু ওই স্টেজে দাঁড়িয়ে কিছু করব, অভিনয় করব বা কবিতা আবৃত্তি করব, কিন্তু আমার ভিতরে ভয় ছিল। এই যে অকুত ইয়ে আছে না যে পিছের লোকে কিছু বলে, হ্যাঁ, এই যে পাছের লোকে কিছু বলে, এই কথাটা আমার ভিতরে কাজ করতো, যার জন্য হঠাৎ কবিতা মুখস্থ করে স্টেজে পড়তে যেয়ে অর্ধেক পড়ে শেষ ভুলে আর 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 মনে নেই। এবং এই চারিদিকে মানুষজন কি মনে করছে, এই যে একটা ভয়, হ্যাঁ, এই ভয়টাকে কাটিয়ে ওঠার জন্যে আমি করলাম কি যে ঠিক আছে, আপনার ওই যে যেমন খুশি তেমন সাজো আছে স্কুলে, ওইরকম আমি একটা লেনিনের স্ট্যাচু হয়েছিলাম। একটা আপনার ভ্যান আছে, ভ্যানের উপরে দাঁড়ায় আমি স্ট্যাচু, যে ভ্যান টেনে নিয়ে যাচ্ছে, আমি স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার কোনো কথা বলতে হচ্ছে না, কিন্তু আমি ওই আমার ভাবটাকে তুলে ধরছি যে আমি একটা লেনিন। হ্যাঁ, তো এরকমভাবে আমি আস্তে আস্তে নিজেকে গড়ে তুলতে তুলতে যখন আমি 1975-এ, আপনার মনে আছে কিনা জানি না, যে আপনার একটা পিলো বোলাস একটা গ্রুপ আসছিল বাংলাদেশে। তারপরে অ্যাদাম দারিউস বলে একটা ভদ্রলোক, উনি ব্রিটিশ কাউন্সিল আছেন, ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে একটা মাইম শো করেছিল। এই মাইম শো দেখার পর মনে হচ্ছে যে দিস ইজ দ্য থিংস আই এম লুকিং ফর, দ্যাট আই ডোন্ট হ্যাভ টু টক বাট আই ওয়ান্ট এক্সপ্রেস মাই সেলফ উইথ মাই বডি। এবং সে যেটা করেছিল যে একটা আপনার মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, পানির তৃষ্ণায়, কোথাও পানি নেই, এই যে তার যে কষ্টটা সে বোঝাচ্ছে, এটা আই ফিল ইট। সো দেন আই থট ডায়লগ বা সংলাপের দরকার হয় না, এবং এই আমি যখন ফিল করতে পারছি, আমি বলছি দেন আই ক্যান ডু ইট। somebody if can feel it really, they can do it. This is my message another, you know. যে হুদা ইয়োগাটা হলো যে ইয়োগা সম্পর্কে আমাদের সবারই একটা ধারণা আছে যে যে বিভিন্ন পোজের সাথে করার, কিন্তু এইখানে কিন্তু আমরা ঠিক ওইভাবে করি না যেভাবে আসন আসন বাই আসন ইন্ডিয়াতে করে। এখানে একটু ওই যে বলেছি যে ডাইভার্সিটি কান্ট্রি, মডিফিকেশন থাকে সবসময়। সেই মডিফিকেশনের থেকে আমি যখন মাইমের জন্য যখন ইয়োগা করা শুরু করলাম, তখন দেখলাম কি যে যে হোয়াট আই ক্যান ডু ইন ইয়োগা। কারণ আমি দেখলাম কি যে এখানে বহু ধরনের টেকনিক আছে। ইয়োগা ইন আ পোজ ইজ সেম পোজ, বাট দ্যার ইজ এ ডিফারেন্ট টেকনিক হাউ ইউ উইল অ্যাপ্লাই। দ্য অ্যাপ্লিকেশন ইজ এ ডিফারেন্ট, অ্যান্ড ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন কারণে। তো ওইখানে আমি দেখলাম কি যে মানুষের সবচেয়ে বেশি প্রবলেম যে অ্যালাইনমেন্ট। একটা মানুষ মিস অ্যালাইনমেন্টের জন্যে কিন্তু তার তার সমস্ত শরীরের বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, তার মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা। এর কারণ কি যে অ্যালাইনমেন্ট ঠিক নেই। অ্যালাইনমেন্ট হচ্ছে স্পাইন। অ্যালাইনমেন্টের একটা ফর্মুলা হচ্ছে যে এই যে আপনার ইয়ার, আপনার এই যে কাঁধ আর আপনার এই কোমর, এইটা একটা স্ট্রেট লেভেলে থাকে। দিস ইজ অ্যালাইনমেন্ট, সিম্পল অ্যালাইনমেন্ট। এইটা যখনই আপনার মিসিং হচ্ছে, যেমন মিসিং কীভাবে হয়, যে আপনি যখন অফিসে কাজ করেন ঝুঁকিয়ে যাচ্ছেন না, এই যে ঝুঁকে যাচ্ছেন, তখন কী হচ্ছে, এই আপনার কানের একটা লেভেলে যাচ্ছে, এই শোল্ডার এক লেভেলে যাচ্ছে, আর হিপ আর এক লেভেলে যাচ্ছে। তো তিনটে সেগমেন্টে হয়ে চলে যাচ্ছে। এই সেগমেন্টে যখন আপনি এই একটা লেভেলে নিয়ে আসছেন, দিস ইজ অ্যালাইনমেন্ট। যে এইটা কিন্তু ইজি না, ইটস নট ইজি টু কিপ দিস ওয়ে। যে আমি একটা ফর্মুলা তৈরি করেছি, যে ফর্মুলার মাধ্যমে আমি যদি ইয়োগা প্র্যাকটিস করি ইন ডেলি ওয়ে অফ লাইফ, আই ক্যান অ্যাপ্লাই দ্যাট। তো সেই ফর্মুলাটা কী হলো, যে আমার ফর্মুলাটা হলো যে এই বেলি, ইম্যাজিন দ্যাট ইয়োর বেলি ইজ গোয়িং ইনওয়ার্ড। তার মানে আপনার ভিতরের দিকে চলে যাচ্ছে পেটটা। পেটটা যখনই বাইরে চলে যাচ্ছে, তখনই আপনার মিসঅ্যালাইন হয়ে যাচ্ছে। কারণ পেটটা যখন বাইরে যাচ্ছে, তখন এই পেলভিসটা আপনার ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। ফরওয়ার্ড হলে আপনার এই টেলবোনসটা ব্যাকওয়ার্ড চলে যাচ্ছে। টেলবোনস হ্যাজ টু বি টাকড ইনসাইড, এটা আউটসাইড না। যে আউটসাইড যাচ্ছে, তখন আপনার পেট বড় হয়ে যাচ্ছে, পেটের মধ্যে কোনো অ্যালাইন নেই। যার জন্যে স্টামাক যদি ইন হয় আর চেস্ট আউট, চেস্ট কিন্তু এই হাঞ্চ ব্যাক হয়ে যাচ্ছে। যে যদি আপনি চেস্টে যদি অ্যালাইন না থাকে, তাহলে কী হচ্ছে যে এই আপনার পিঠটা একটা কার্ভ হয়ে যাচ্ছে,
পিঠটা সাপোজ টু বি স্ট্রেট, বাট এই কার্ভ যখন হয়ে যাচ্ছে তখন আপনি কুজো হয়ে যাচ্ছেন। হ্যাঁ, কুজো হলে স্টমাকও দেখছেন বালি এই ফাট গোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বেলি ইন, চেস্ট আউট অ্যান্ড স্পাইন আপ, এই হচ্ছে যে ফর্মুলা। হুদা ইয়োগার বেসিক জিনিস হলো অ্যালাইনমেন্ট ফর ইয়োর বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। আপনার শুধু বডির অ্যালাইনমেন্ট করলে হবে না, আপনার মাইন্ডের অ্যালাইনমেন্টের দরকার আছে। হুদা, এবার আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু শুনবো। আপনার এখানে আসার পর কবে স্কুল স্টার্ট করলেন, কবে বিয়ে করলেন, ছেলে মেয়ে কজন? আমি আমি তো বাংলাদেশ থেকে এই কোন সালে এসেছেন? মাইমের উপরে স্কলারশিপ নিয়েই 1983-তে এসেছিলাম। 83 তে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্লাহ খানের জাস্ট শেষ করেছি, এবং শেষ করার পরপরই আপনার মার্চের দিকে বোধহয়, সে বহুদিন আগের কথা, সেই হলের থেকে চলে এসেছে। এবং হলে কিন্তু সমস্ত জিনিসপত্র রেখে আসছিলাম আমার একটা বন্ধুর কাছে, ফিরে যাওয়ার কথা ছিল, তার যাওয়া হয়নি সেই থেকে। তো এখানে আসার পরে আমার ওই মাইমের উপরে আমি কিছু কাজ করলাম। আমি প্রথমে নিউ ইয়র্কে এসেছিলাম, ওখান থেকে আমি ওয়েস্ট ভার্জিনিয়াতে গিয়েছিলাম, ওয়েস্ট ভার্জিনিয়া থেকে আবার নিউ ইয়র্কে ফিরে যাই, তারপর ওখান থেকে লস অ্যাঞ্জেলেস, এবং এই লস অ্যাঞ্জেলেসেই রয়ে গেছি। লস অ্যাঞ্জেলেসের একদম একটা নির্জন প্রান্তে আপনি আপনার বাড়ি করেছেন, সংসার শুরু করেছেন। আপনার ওয়াইফ বিয়ে করেছেন কোন সালে? আমি বিয়ে করেছি আপনার ওই আসার পরপরই 84-এর দিকে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ছেলে মেয়ে? তা আমার একটা ছেলে, বড় ছেলে, আর 3টা মেয়ে আছে। বড় ছেলে এখন বয়স 23 বছর হবে। 23 বছর হয়ে গেছে। এবং তার মেয়ে আছে হচ্ছে 18 বছর। এবং সে এই বছরে প্রথম ভোট দিয়ে আমাকে একটা ইমেল করেছিল যে আমি ভোট দিয়েছি। হ্যাঁ, খুব খুশি। সে কি তার জন্যে। এখানেই থাকে না বাইরে থাকে? সে কলেজে ডর্মে থাকে। আর পড়াশোনা করছে কিসের উপরে? পড়াশোনা করছে যে আপনার তার ইচ্ছা যে সে ওয়ার্কিং ওমেন হবে, এই জন্য সে পড়াশোনা করছে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। আর সে working পার্ট টাইম woman আপনি- ব্যাংকে কাজও করছে। সে তো আপনার সবচেয়ে বড় সন্তান, ছেলে না মেয়ে? ছেলে, সেও পড়াশোনা করছে আপনার কম্পিউটার আর্টের উপরে। আচ্ছা, তারপর মেয়ে? তারপরে মেয়ে এবার ফাইনাল হাই স্কুলে, 12 ক্লাস। এবং সবচেয়ে ছোটরা 7 বছর, এবং সে জুনিয়র হাই স্কুলে যাচ্ছে। তো ওরা ওদের মাইম বা ইয়োগার দিকে বাবার মতো ওদের ঝোঁক বা ইচ্ছে কি না আছে? না, আসলে আমাদের ভবিষ্যতে দেশে যেরকম যে অনেক সময় দেখবেন যে গায়কের ছেলে বা মেয়ে গায়ক হয় বা গায়িকা হয়, হ্যাঁ, এদেশে তো এটা নেই। এদেশে যার হচ্ছে যে যার যার স্বাধীনতা। মানে স্বাধীনতা। ওদের অ্যাপটিটিউডের মধ্যে এটা নেই। তা আপনার ওয়াইফ কতটা এই ব্যাপারে না, ইন্টারেস্ট? সে তার বেসিক্যালি সে আমাকে বিয়েই করেছিল, যে পরিচয় হয়েছিল যে আমি একজন মাইম আর্টিস্ট হিসাবে, Artist এবং হিসেবে, সে আর্টটাকে খুব ভালো লাগছিল বলেই অ্যাপ্রিশিয়েট করে। অ্যাপ্রিশিয়েট করে। এবং ওনার নাম? ওনার নাম শেরল হুদা। শেরল, হুদা। শেরল এখন কোথায়? সবাই শেরল, তবে সবাই শেরি বলে ডাকে, সো বিকামস এ শেরি নাও। শেরি এখন কোথায়? এখন বাসায় আছে, উনি হাউস ওয়াইফই, বাচ্চা হওয়ার পরে থেকে হাউস ওয়াইফই আছেন, বাংলাদেশের মতোই হলো। এবং কাজ করতেন আগে, এখন কাজ করেন না। আমি বেসিক্যালি সে একজন জুইশ লেডি। জুইশ লেডির ভিতরে আবার দেখবেন যে আমাদের মতনই এরকম 51 পরিবার টাইপের আছে, টেন্ডেন্সি আছে, পরিবার পছন্দ করে, পরিবার সংসার পছন্দ করে। সেই জন্য আমি আপনি জিজ্ঞেস করছিলাম। ও তার মানে ছেলে, আপনার একদিক থেকে টেনশনটা কম যে ছেলে মেয়ের ইভেন দেখেন, বেশি দায়িত্বটা। আমার ছেলে 23 বছর বয়স, সে এখনো আমাদের সাথে আছে, কারণ তার মা তাকে ছাড়ছে না। ভেরি মাচ আনলাইকলি, মানে আমেরিকান লাইফ। হ্যাঁ, তো যে থাক আর কি, কিন্তু মেয়েটা থাকবে না। 18 বছর হওয়ার সাথে সাথে সে চলে গেছে ডর্মে, কারণ শি ওয়ান্টস হার ফ্রিডম, শি ওয়ান্টস টু লুক ফর হার ফ্রিডম। এবং সে 2 বছর আগের থেকে সে এটা ওয়েটিং, ওয়েন আই উইল বি ফ্রি। দিস ইজ আপনার আমেরিকা। এই যে মাইম স্কুলে আপনার ওয়াইফ কি কোনো রকম পার্টিসিপেশন আছে? মানে ওয়াইফ কি? উনি কিন্তু প্রথম দিকে আমার সাথে স্টেজেও পারফর্ম করেছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যে এবং আমি কিছু ওই যে নিউ এজ মাইমগুলো কিছু ব্ল্যাক লাইটের উপরে করেছি, যেগুলো ফিগার দেখা যায় না। হ্যাঁ, তো সেই ডার্কের ভিতরে সেও ছিল। পরিকল্পনাগুলো কি কি, মানে স্টেপগুলো কি? মানে আমার এই বেসিক্যালি মাইম এবং
যোগা নিয়ে তো আপনি আপনার সমস্ত জীবনটা দিয়ে দিয়েছেন এবং এর মধ্যে একটা আপনার কোথাও একটা কমিটমেন্ট কাজ করেছে বলে তো সাফল্যটা আমি পেয়েছেন। আমি সফল হওয়ার আমি জন্য তো না এই কাজটা শুরু করেননি। কাজটা করছেন একটা এক ধরনের ভালো লাগা হ্যাঁ, থেকে, ভালো লাগা এবং কমিটমেন্ট থেকে। কমিটমেন্টে। তো ওই নেক্সট স্টেপগুলা কি? এই প্রশ্নটা, এই একই প্রশ্নটা আমি যখন কয়েক বছর আগে বাংলাদেশে গিয়েছিলাম, তো তখন আমাকে ওই আহ, কি কথা তাহার সাথে একটা অনুষ্ঠানে আমাকে জিজ্ঞেস করেছিল, উপস্থাপক জিজ্ঞেস করে, ইমদাদ ভাই জিজ্ঞেস করেছিলেন যে এই একই প্রশ্ন করেছিল। তখন আমি বলেছিলাম যে যে আমার ইচ্ছা যে বাংলাদেশে এখনও কিন্তু আমার এখন একটা স্টেজ আসছে, মিড লাইফ এজ, যে টু গো ব্যাক টু মাই কান্ট্রি। আমার দেশের যদি আমি কিছু দিতে হয় এখন, তাহলে আমি ওয়াই হিয়ার নয়, ওয়াই নট মাই পিপল। তো ওই আমার দেশে ফিরে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, কিন্তু প্রবলেমটা হলো কি যে আমার একটা ছোটো বাচ্চা আছে 7 বছরের। হ্যাঁ, দিস ইজ দ্য প্রবলেম। যারা বড় হচ্ছে 18 বছর হয়ে গেলে এদেশে প্রবলেম নেই, দে ক্যান বি দেয়ার ওন। তো ওইটা যতক্ষণ না পর্যন্ত 18 হচ্ছে, আমার একটা লাইবিলিটি আছে। তাছাড়া আমার পরিকল্পনা আছে যে এই দেশ ও দেশ করে ওই দেশে একটা ইনস্টিটিউট করার, যেটা থাকবে হচ্ছে যে যোগা, হুদা যোগা ইনস্টিটিউট, হুদা মাইম ইনস্টিটিউট অ্যান্ড হুদা হিপনোথেরাপি ইনস্টিটিউট। এই 3টে ইনস্টিটিউট করার আমার খুব ইচ্ছা। আমি এটা অচিরেই হয়তো চেষ্টা করব, বাট বাই দিস টাইম আমার খুব ইচ্ছা, যেটা আমি আপনাকে বললাম, যে এখান থেকে বসে কিছু সিরিজ অফ প্রোডাকশন তৈরি করা, যেখানে এই মানুষের এই যে দৈহিক প্রবলেম, মানসিক প্রবলেমগুলোকে কিভাবে তারা যোগার মাধ্যমে প্র্যাকটিস করে ক্লিয়ারিটি আনতে পারে, পিউরিটি আনতে পারে। হ্যাঁ, তো এইটা যদি সম্ভব হয়, তাহলে আমরা এখান থেকেও যাওয়া আসার মধ্যে কাজটা করবেন। না, এখান থেকে আপনার ভিডিও তৈরি করে করে আমি পাঠাতে পারি মাইমের উপরে, আপনার মাইম থেরাপি অ্যান্ড হুদা যোগা থেরাপির উপরে। জি, থ্যাংক ইউ।